আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাইটোকন্ড্রিয়া। প্রথমে আমাদের জানতে হবে এই মাইটোকন্ড্রিয়া থেকে উদ্দীপক কেমন হয়, মানে সৃজনশীলের জন্য কেমন ধরনের কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এই ধারণাটা থাকা দরকার। কারণ হলো তুমি উদ্দীপক যদি না বুঝো তাহলে তো লিখতে পারবে না, তাই না? কি বলেছে আর তুমি কি লিখছো তাহলে তো আর হবে না, ঠিক না? তো মাইটোকন্ড্রিয়া থেকে সাধারণত উদ্দীপক এরকম ধরনের হয় যে একসাথে দুইটা কোষীয় অঙ্গন নিয়ে আলোচনা হয়। এরকম ধরো শিক্ষক ক্লাসে দুইটি কোষীয় অঙ্গন নিয়ে আলোচনা করলেন, যার একটি হলো শর্করা তৈরির সাথে জড়িত এবং অপরটি শক্তি উৎপাদনের সাথে জড়িত। ঠিক আছে? তো এই যে কথাটা বললো, এখন গয়ের জন্য আসে এরকম যে প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। তাহলে ক্লোরোপ্লাস্টের বর্ণনা দিলেই হয়ে গেল। ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে। দ্বিতীয় অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করলে হয়ে গেল। ঠিক আছে? এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে এভাবে উদ্দীপক হতে পারে কোষের মধ্যে এমন একটি অঙ্গাণু আছে যারা এটিপি তৈরিতে ভূমিকা রাখে। সরাসরি এরকম বললো, যারা এটিপি তৈরিতে ভূমিকা রাখে, তাহলে বুঝবো যে এটা মাইটোকন্ড্রিয়ার কথাই বলছে, তাই কি না? অথবা এমন একটি কোষীয় অঙ্গাণু যাকে পাওয়ার হাউস বলা হয়, তাই না? যে এটা অবশ্য শুনেছো 19 ছিল, তাহলে এটা তো আমরা জানি পাওয়ার হাউস, তাই কি না? যে কারণ এখানে কিন্তু পাওয়ার শক্তি উৎপাদন হয়। শক্তি উৎপাদন মানে এটিপি। আমরা জানি উদ্ভিদের বা প্রাণীর সবারই কিন্তু টাকা পয়সায় কিন্তু এটিপি। টাকা পয়সা কি এটিপি? এটিপি তো আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই কি না? তো শক্তি তো আসলে ওইভাবে দেখা যায় না, কিন্তু তার কাজ দেখে আমরা বুঝি যে এটা আসলে যে শক্তি, ঠিক না? তো এই এটিপি ভাঙার বিনিময়ে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ ঘটে উদ্ভিদের বা প্রাণীর কোষের মধ্যে। বুঝতে পারছো? তো তাহলে এই এটিপি কে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, এটাও আমরা জানি। তাহলে এখন মাইটোকন্ড্রিয়া জানার আগে আমাদের জানতে হবে মাইটোকন্ড্রিয়া নামকরণটা কেন হলো। হ্যাঁ, কেন মাইটোকন্ড্রিয়া নাম হয়েছে একটু বলো দেখি, কি বলতে পারবা? মাইটোকন্ড্রিয়া নামকরণ কেন হয়েছে? পারা যাবে? পারা যাবে? পারা যাবে? সময় পারা যাবে? জোয়ার বলো তো। জোয়ার পারো, কিন্তু তুমি বলো। ওই লেখা নেই, ওই মাইটোকন্ড্রিয়া এটা কিছু কিছু জিনিসের দেয়, তো এটা দেয়নি বোধ হয় না? নাই। ও আচ্ছা। আচ্ছা শোনো, মাইটোকন্ড্রিয়া নামকরণটা হচ্ছে কিন্তু তোমরা তো জানো যে ওই যে আমরা মাইটোসিস পরিবারের নাম শুনেছিলাম না? মাইটোসিস মনে আছে তো? তো মাইটোসিসের বাংলা অর্থ কি ছিল? সুতা তৈরি পদ্ধতি। এই যে আমরা এখানে আমরা জানি মাইটোস মানে কি? সুতা তৈরি। আর ওই যে সিস মানে কি? পদ্ধতি, তাই কি না? তো যেহেতু এখানে সুতা তৈরি হয়, তাই না? এই জন্য এর নাম হলো সুতা তৈরি পদ্ধতি। সুতা মানে মানদণ্ড তৈরি হয়, তাই এই কোষ বিভাজনের নাম কি? সুতা তৈরি পদ্ধতি। তাহলে এখানেও কিন্তু দেখো তো কি আছে, মাইটো কথাটা আছে না? মাইটো কথা আছে কিনা? তার মানে এটা হলো সুতা, আর কন্ডিয়া কথাটা হচ্ছে কন্ডিয়ন থেকে। তাহলে এইখানে মাইটোস মানে হলো সুতা, মাইটোস মানে সুতা, আর কন্ডিয়ন মানে হলো দানা। দানা, কন্ড্রিয়ন মানে হলো দানা, মানে কি? সুতা দানা। কেন সুতা দানা? প্রথম যখন এটা আবিষ্কার হয়েছিল, প্রথম যখন এটা আবিষ্কার হয় তখন কিন্তু মাইটোকন্ড্রিয়া এত বড় সড়ো দেখা যায়নি, এত বড় সড়ো না। তখন কিন্তু কোষের মধ্যে তখন দেখা গেছে এরকম সুতার মতো ছোট 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 সুতা বা দানার মতো ছোট ছোট কিছু অংশ, খুবই মানে ছোট দেখা গেছিল। তখন দেখতে এটা সুতার মতো, এই জন্য এটার নাম হয়েছে কি? সুতা দানা। এটার নাম হয়েছে সুতা দানা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়া নিয়ে অন্যান্য বইয়েরও কিছু তথ্য আমরা জানবো। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া নিয়ে অন্যান্য বইয়ের তথ্য সহ আমরা একটু দেখব। মাইটোকন্ড্রিয়া তো সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মেডিকেল অ্যাডমিশনেও মাইটোকন্ড্রিয়া থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। যেমন মাইটোকন্ড্রিয়া থেকে যে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন, যে বেন্দা যেটা, হ্যাঁ, এটা কিন্তু এসেছিল মেডিকেল অ্যাডমিশনে 7 সালে এবং 11 সালে। ডেন্টালে আসছিল 19 সালে। তার মানে কি মেডিকেল অ্যাডমিশনের জন্য এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো যে প্রথমে সাল লাগবে না, আবিষ্কার ও নামকরণ, সাল লাগবে না। হ্যাঁ,
যেটা আমি বলবো লাগবে না সেটা অযথা মুখস্থ করবে না, ঠিক আছে? কারণ মানুষেরও কিন্তু একটা ক্যাপাসিটি আছে, তাই না? তুমি ফোল্ডারে অনেক যদি ভরে ফেলো তাহলে তো হ্যাং করবে, তাই না? কি না? আচ্ছা, তাহলে প্রথমে দেখো কলিকার নামে একজন বিজ্ঞানী পতঙ্গের পেশিকোষে এর উপস্থিতি লক্ষ্য করেন এবং নাম দেন কি? সার্কোসোম। কেন নাম দিল সার্কোসোম? অনুমান করে বলতে পারা যাবে সার্কোসোম নামকরণ কেন হলো? আচ্ছা দেখো, সবসময় মনে রাখতে হবে, হ্যাঁ, যে বায়োলজিতে একটা সায়েন্স, তাই না? তুমি লজিক ছাড়া কোনো কিছুই মুখস্থ করবে না, লজিক জানতে হবে কেন এর নাম এটা হলো, তাই না? সব সময় সায়েন্সের উদ্দেশ্যটা কি কি এবং কেন এটা খুঁজে বের করা, তাহলে তুমি জানবা যে সার্কোসোম নামকরণ হচ্ছে সার্কো মানে এই যে সার্কো, এই সার্কো মানে হলো পেশি, পেশি কোষ বোঝায়, বুঝছো? সার্কো মানে কি? পেশি। তাহলে দেখো পতঙ্গের পেশি বলছে না, ওই জন্য নাম হয়েছে সার্কোসোম। সার্কো মানে পেশি, পেশি কোষ। আর সোম কথাটা আসছে সোমা থেকে, সোমা মানে হলো বস্তু, তাহলে পেশি কোষের বস্তু। কারণ তখন মাইটোকন্ড্রিয়া তো নামকরণ হয়নি, পেশি কোষের মধ্যে একটা বস্তু পাইছে যেটা মাইটোকন্ড্রিয়া পাইছিল, কিন্তু মাইটোকন্ড্রিয়া নামকরণ করেনি। তো পেশি কোষের মধ্যে একটা বিশেষ বস্তু পাইছে, তাই বলছে সার্কোসোম। যেহেতু পেশি কোষে পাইছে তাই নাম হচ্ছে সার্কোসোম। এরপরে দেখো, এটারও সাল লাগবে না, ফ্লেমিং মাইটোকন্ড্রিয়া সূত্রাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন এবং নাম দেন ফিলা। ফিলা নামকরণটা হচ্ছে কেন জানো? ফিলা মানে হলো পুতুল, তার কাছে দেখে পুতুলের মতো লাগছিল, এই জন্য নাম দিচ্ছে ফিলা বা পুতুল। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু নাম তখনও দেয়নি, পুতুল, পুতুলের মতো লেগেছে তাই নাম দিয়েছে পুতুল। তারপরে আরেকজন বিজ্ঞানী অল্টম্যান নাম দিয়েছে বায়োপ্লাস্ট। এটারও সাল লাগবে না। বায়োপ্লাস্ট মানে জীবন্ত কিছু, বায়োপ্লাস্ট মানে জীবন্ত কিছু, বায়োপ্লাস্ট মানে কি? জীবন্ত কিছু। বায়োপ্লাস্ট মানে কি? জীবন্ত কিছু, একটা জীবন্ত কিছু। কারণ এর মধ্যে জীবন্ত কিছু বলতে বোঝায় যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে, তাকে বলা হয় জীবন্ত কিছু। যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে সেটাই হলো জীবন্ত। যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে না সেটাকে আমরা তো আর জীবন্ত বলি না, তাই না?
সেটা জড় উপাদান বা মরা বা মৃত, তাই না? এরকম। এইটা হলো স্টার চিহ্ন দিয়ে রাখতে হবে। এটাই বোর্ড পরীক্ষা এবং মেডিকেল অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন সবটাই আসে। সেটা হলো কার্ল বেন্দা, মনে রাখবা। এই কার্ল বেন্দাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এটা যদি ভুলে যাও তো মনে রাখবে একটা বিষয়, যে দেখো নামকরণ তো মাইটোকন্ড্রিয়া হয়েছে, মাইটোকন্ড্রিয়াতে দেখো দন্তের 9 রয় আছে, তাই না? আবার বেন্দা নামেও দেখো দন্তের 9 রয় আছে না? তাহলে দেখো তো যে মিল আছে না, বুঝুনি? মাইটোকন্ড্রিয়ার এখানে দেখো দন্তের 9 রয় আছে, বেন্দারও এখানে দন্তের 9 রয় আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া যদি দেখো যে বিভিন্ন বৈজ্ঞানিকের নাম আছে, মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে, তখন যার নামের সাথে দন্তের 9 রয় থাকবে তার মানে সে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে, মানে নামকরণ করছে। বুঝতে পেরেছো? তাহলে বেন্দাটা বেশি গুরুত্বপূর্ণ, এটাই বোর্ড পরীক্ষায় বেশি আসে আর কি, এটা ভালো করে পড়বা। এরপরে দেখো, এরপরে এমসিকিউর জন্য পড়তে হবে কোষ আয়তনের 20 ভাগই হলো মাইটোকন্ড্রিয়া, এটুকু পর্যন্ত। উৎপত্তি থেকে কোনো কোশ্চেন হয় না, এটা মুখস্থ করতে হবে না, তবে সংখ্যা থেকে এমসিকিউর জন্য পড়তে হবে। সংখ্যা, যে সংখ্যা দুই বইয়ে দুই রকম আছে। একটা দেখো, একটা সংখ্যা আছে 300 থেকে 400, এটা আবুল হাসান স্যারের বই আছে 300 থেকে 400 টি মাইটোকন্ড্রিয়া। মাজেদার বই আছে 200 থেকে 400। তো দুটোই মনে রাখতে হবে। মানে আচ্ছা, তোমরা যারা নতুন তাদের একটু বলি যে তোমাদের তো আসলে অনেক লেখকের বই আছে, তাই না? তবে বোর্ড পরীক্ষার জন্য আবুল হাসানই মোটামুটি যথেষ্ট আর কি, হ্যাঁ। কিন্তু অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে বিশেষ করে, সেখানে আসলে একটা বই থেকে কোশ্চেন হয় না, হয়তো আবুল হাসান থেকে 80% কোশ্চেন হয়, 20% অন্যান্য বই থেকে হয়, বুঝছো? তাহলে অন্যান্য বইয়ের তথ্যগুলো এখন থেকেই খাতায় নোট করতে হবে, তাহলে তোমার অ্যাডমিশনের জন্য কিছুটা আগে থাকবে। বুঝতে পেরেছো? এই জন্য তুমি এখন থেকে এটা একটু নোট করে রাখবা। তাহলে অন্য বই এটা আছে, এটা মনে রাখবো। এরপরে বলছে যে যকৃৎ কোষে এদের সংখ্যা হয়, এদের কোষে এক বা একাধিক হয়, কিন্তু যকৃৎ কোষে এদের সংখ্যা 1000 বা ততোধিক। এটা একটু মনে রাখতে হবে। যকৃৎ কোষে মাজেদার বই আছে 1000 থেকে 1600, 1000 থেকে 1600, এটা একটু লিখে রাখতে হবে। 1000 থেকে 1600, হ্যাঁ, যকৃৎ কোষে। আবুল হাসান স্যারের বই আসে না 1000, আর মাজেদা বেগমের বই আছে 1000 থেকে 1600। মাজেদার বই থেকে একটু বেশি কোশ্চেন হয় মেডিকেল অ্যাডমিশনে, হ্যাঁ, এই জন্য। অ্যামিবাতে আরো বেশি, অ্যামিবাতে আরো বেশি বলছে, কিন্তু অ্যামিবাতে কত বেশি জানো? এটা আবার লেখা আছে মাজেদা এবং আলিমের বইয়ে। অ্যামিবাতে আছে 30 থেকে 40 লাখ। অ্যামিবাতে আছে 30 থেকে 40 লাখ। অ্যামিবাতে আছে 30 থেকে 40 লাখ। অ্যামিবাতে আছে কতগুলা? 30 থেকে 40 লাখ। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আর একটা শৈবাল আছে, এটা অন্য বই আছে, একটু লিখতে হবে। একটা শৈবাল আছে মাইক্রোস্টেরিয়া, মাইক্রোস্টেরিয়া। এটা একটা ছোট্ট শৈবাল। এই শৈবালে মাইটোকন্ড্রিয়া আছে 80, মাত্র 80। এটুকু পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। এটা অন্যান্য বইয়ের তথ্য হয়ে গেল আমাদের, তাহলে কমপ্লিট হলো এইটুকু সম্পর্কে। এবার দেখো আমরা এর পরের অংশে আসি, আয়তন। আয়তনের এখানে যে 3 লাইন আছে সবটা এমসিকিউ। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন এখান থেকে সৃজনশীল শুরু, মানে উপরেগুলো হলো এমসিকিউর জন্য, আর মাইটোকন্ড্রিয়ার গঠন এটা সৃজনশীল। এটা বোর্ড পরীক্ষায় আসছে, যেমন ঢাকা বোর্ডে আসছে 17 সালে, যশোর বোর্ডে আসছে 22 সালে, রাজশাহী বোর্ডে আসছে 15 সালে। এগুলো একটু লিখতে পারো, তাহলে একটা ধারণা হবে যে এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, তাই কি না? তাহলে ঢাকা বোর্ডে আসছে 17 সালে, যশোর বোর্ডে 22 সালে, রাজশাহী বোর্ডে 15 সালে। ঠিক আছে, লিখলে একটা। ও বই, আচ্ছা, সুরাইয়া বই কিনা হয়নি? আচ্ছা, একটা। ও আচ্ছা, এটা যদি তোমার 23 সাল হয় তাহলে সমস্যা নাই, 22 হলেও সমস্যা নাই, খুব একটা এদিকে 22-এ তাও চলবে আর কি, হ্যাঁ, মানে খুব একটা এদিক সেদিক না, অল্প কিছু এদিক। আচ্ছা, এবার দেখো যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনের এবার একটু আমরা আলোচনা করি। তার আগে একটু এটা ছবিটা এঁকে নিই, আমার সাথে সাথে তোমরা একটু আঁকো।
দেখো মাইটোকন্ড্রিয়া আঁকার আগে আমরা ভিতরের দিকে মাইটোকন্ড্রিয়ার যে এই যে কৃষ্টি বলা হয় 1906 এটা কৃষ্টি বলা হয়, এই কৃষ্টিগুলো আগে আঁকবো, তারপরে এর ভিতরে আবার এই ভাঁজগুলো দিব। এটুকু তোমরা একটু করে নাও তো, ভিতরের এটা এঁকে ফেলো। হ্যাঁ সাগর হচ্ছে একটা ন্যাপ এটা কম বেশি হলে সমস্যা নাই, এই অভিক্ষেপগুলো কম বেশি হলে সমস্যা নাই, 3টা জায়গায় 4 5টা 6টা হলো এরকম হলেও সমস্যা নেই। এখন দেখো এখানে তো ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ থাকে, রাইবোজোমও থাকে, রাইবোজোমও দেখাবো, কিছু রাইবোজোম আর অনেকগুলো রাইবোজোম থাকে। এর বাইরের দিকে আরেকটা আবরণ থাকে, এই আবরণটা ডবল করে দিবা না, এটা মোটা করে দিবা, বইয়ে যদিও ডবল করে দেওয়া আছে, আসলে এটাকে তুমি যদি ডবল পর্দা দাও তাহলে মনে হয় যে মাইটোকন্ড্রিয়ার 3টা আবরণ, হ্যাঁ এটা আসলে ভরাট করে দিতে হবে। হ্যাঁ, তবে নিচের দিকে এরকম কেন, এটা লম্বচ্ছেদ করা হয়েছে তাই নিচের দিকে এরকম করে দেখানো হয়েছে, লম্বচ্ছেদ করে লম্বচ্ছেদ করা হয়েছে।